ঘরে ঘুমুচ্ছিল, কে তাকে চুরি করে নিয়ে গেছে আমি জানতে পারিনি। বিপ্লব এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, থানায় গিয়ে ডায়েরি করছি। যেমন করেই হোক তোমার খোকাকে তোমার কোলে ফিরিয়ে এনে দেবই, ফিরিয়ে এনে দেবই, ফিরিয়ে এনে দেবই। হাই স্যার, অন্যের একমাত্র ষষ্ঠী কেড়ে নিয়ে তুমি দুঃখিনী মায়ের সুখটুকু কেড়ে নিলে কেন ঠাকুর? কেন কেন কেন? দেখতে দেখতে 8টা বছর কেটে গেছে। আমার বুদ্ধি দিয়ে তৈরি করা ঘোড়ার গাড়িটা টকবক টকবক করে গিয়েছিল যে সাফল্যতার দিকে। আমার শ্বশুর মশাই শয়তান দেশপ্রী রায় চৌধুরী এই হোটেলটা আমার বেনামিতে চালালে কি হবে? ভেতরে ভেতরে আমি আমার কাজ ঠিক গুছিয়ে নিয়েছি। আমার কথা মতোই আমার শ্বশুর মশাই বিপ্লবের ছেলেটাকে পৃথিবী থেকে আউট করে দিয়েছে। কিন্তু দুঃখের কথা, আমার বোন পিয়ারির কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এবার এই মাতাল বিপ্লবটা কিন্তু তিতালের বাদলা শেখাতে হবে। কিন্তু স্বাধীন সে নাকি বিজনেস ম্যানেজমেন্ট পাস করে কালই বিলেত থেকে দেশে ফিরছে। সে যদি এসে আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেয়, না 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 প্রশান্ত চ্যাটার্জি, সে ব্যাপারে তোমার কোনো সন্দেহ নাই। কারণ ছোকরা স্বাধীন বিলেত থেকে ফিরে তার রেজিস্ট্রি করে রেখে যাওয়া বউটাকে নিয়ে উন্মত্ত হয়ে থাকবে। সেই সুযোগে আমি আমার কাজ ঠিক গুছিয়ে নেব। কে? আমি বাবা প্রশান্ত। বাপি, আজ আপনাকে খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। আমি তো তোমার মতো জামাইদার পাশে, তার তো সব সময় হ্যাপি হ্যাপি থাকাই উচিত। কি যে বলেন বাপি, আমি আর কতটুকু করতে পেরেছি? অনেক করেছো প্রশান্ত, তুমি অনেক করেছো। তোমার জন্যই আজ আমি সমাজের শীর্ষ শিখরে, তোমার জন্যই আজ আমি বিজনেস ম্যাগনেট। আপনার মতো একজন বিশাল ম্যাগনেটের কাছে থেকে থেকে আমিও একটু একটু ম্যাগনেট হয়ে গেছি। তোমার ম্যাগনেটিক পাওয়ার আজ কতটুকু বেড়েছে তারই প্রমাণ হয়ে যাবে প্রশান্ত। ডাকো ডাকো ডাকো, তুমি তোমার মেশিনারিকে ডাকো। আমি তাদের মুখ থেকে প্ল্যান এবং প্রোগ্রাম দুটোই শুনতে চাই। ইয়েস বস। এই মেয়েটা কি আমাদের কোম্পানিতে কাজ করে প্রশান্ত? না বাপি, ও মেয়ে নয়, মেয়ের ছদ্মবেশী আমাদের ফিল্ড মার্শাল সঞ্জীব দাস। বাহ, খুব সুন্দর ছদ্মবেশ নিয়েছে, একদম চেনাই যাচ্ছে না। বাপি, ওদের জিজ্ঞাসা করুন। আমি সব ছোট লোক, না খেতে পেয়ে মানুষগুলোর সঙ্গে কথা বলবো প্রশান্ত। যা জিজ্ঞাসা করার তুমি করো। কালকের মাল পাচারের স্টাইলটা কিভাবে সেট করেছো তা তোমরা নিজের মুখেই বলো। আমি এই ছদ্মবেশে আর পার্থদা পাঞ্জাবি যুবকের ছদ্মবেশে আপনার দেওয়া ঠিকানায় গিয়ে হাজির হব। আমার হাতে থাকবে হেরোইন আর হাসিস ভর্তি অ্যাটার্জি। প্রশান্ত, আমার হাতে থাকবে সোনার বিস্কুট সমেত এই অ্যাটার্জি। বলে যাও বলে যাও। স্টেশনের পাশে পানের দোকানের সামনে আমরা কাওয়ালির আসর বসাবো। তারপর লাল শাড়ি ব্লাউজ পরা এক মাতাল বেশ্যা পানের দোকানের পাশে গিয়ে একটি লাল গোলাপ শুকবে। তার সঙ্গে থাকবে এক ভদ্র লোক, তার কালো সাফারি আর কালো ফ্রেমের চশমা পরা। আমরা অ্যাটার্জি দুটো সেই তাদের দুজনের হাতে তুলে দেব। আশিস আর হিরোইন পাচার করতে গিয়ে যদি ওরা ধরা পড়ে বা কাজে কোনো গাফিলতি দেখে, তাহলে আমার এই বন্দুকটা ধরো। আমার এই বন্দুকের এক ঝাঁক গুলিতে ওই সঞ্জীবের মুখটাকে আর এই ঝগড়ার মুখটাকে একবারে খতম করে দেবে।
কথাটা ওদের একবার স্মরণ করিয়ে দেবে। তারপর সেই লাশ দুটোকে ফেলে দিয়ে হবে কোনো জঙ্গলে কিংবা পানা পুকুরের ঝোপে। আমরা হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো আমার ছোট সম্বন্ধী কালী বিলেত থেকে দেশে ফিরছে। শুনেছি স্যার। তাহলে আরেকটা কথা শুনে রাখো, তোমাদের কাজে কোনো গাফিলতি হলে আমার জানোয়ার শ্বশুর মশাই আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেবে। না, তীরে এসে তোরি আমি কিছুতেই ডুবতে দেব না। তোমাদের ভুলে আমার হাত থেকে সমস্ত ক্ষমতা চলে গেলে তোমাদের দুজনকে টুকরো টুকরো করে কেটে সেই মাংস পিণ্ডগুলোকে ওই কুত্তার মুখে ফেলে দেব। কথাটা মনে থাকে। আর আপনিও একটা কথা শুনে যান স্যার, পাপ যারা করে তারা শুধু পাপী, আর সেই পাপ যারা করায় তারা হলো মহাপাপী। তা আপনাদের এই পাপকে ভগবান কোনোদিন ক্ষমা করবে না, কিছুতেই না, কিছুতেই না। করবে ভগবান ওদের ক্ষমা করবে। নইলে ভারতবর্ষের 75টি পরিবার আজ দেশের মালিক হয়ে বসে আছে কি করে? ভগবানকে যে ওরা ঘুষ দেয়। নইলে পুলিশের নাকের ডগায় বউবাজারে কুখ্যাত 7টা ডন রশিদ খানের জন্ম হয়। প্রার্থনা বিশ্বজোড়া চোরাচালান কারবারি, মানব সভ্যতার শত্রু দিব্যা ভারতের হত্যাকারী দাউদ ইব্রাহিম আজ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে কি করে? ভগবান কি কৈফিয়ত দিতে পারবে এই 100 কোটি ভারতবাসীর কাছে? তাদের ছত্র ছাওয়ায় আশ্রয় না পেলে দাউদ ইব্রাহিম, ডন রশিদ খান, কুখ্যাত মাফিয়া চক্র আজ এমন ভাবে ফুলে ফেপে উঠেছে কি করে? এই চুপ চুপ, পুলিশ আসছে। তুমি যে ধরা পড়ে যাবে। তুমি হাসালে পার্থদা, তুমি হাসালে। 8 বছর তোমার সঙ্গে কাজ করছি, ছদ্মবেশে কত মাল পাচার করেছি, কোনোদিন কি ধরা পড়েছি? এই হোটেলে ম্যানেজার কে আছে? স্যার আমি। ও আই সি, এত বড় হোটেলে এই চ্যাংরা ম্যানেজার, মালিক কোথায় থাকে? আগে বাড়িতে। তা বাড়িতে থাকো নাকি ওই রাস্তায়? অশিক্ষিত কোথাকার। ঠিকই বলেছেন স্যার, বসুন। কি খাবেন বলুন, চা না কফি? মর তুমি একটি বদমাইশের কপি। তুমি আমাকে কপি খাইয়ে আমার মাথায় টুপি পরাতে চাও? ও তো বোকা আমি নই। জানো আমার নাম কি? আমি হলাম ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত। আরে এটা মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি মেয়ে মানুষ। তোমার অ্যালার্জিটা কি আছে? হেরোইন আর হাসিস স্যার। ইন্সপেক্টর সাধুচরণ সামন্তের সঙ্গে ইয়ার কি? আপনার জিজ্ঞাসা করা যেমন বাড়িতে কি আপনার স্ত্রী নেই? স্ত্রী মেয়ে মানুষের সঙ্গে কোনোদিন কথা বলেননি নাকি? আমি আমার স্ত্রীর সঙ্গে কথাই বলতাম। কি বললেন স্যার? বলতেন, এখন আর বলেন না। কি করে বলবো? মালতী যে আমার মরিয়া গেল। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। এই ওড়না দিয়ে আমি আপনার চোখ মুছিয়ে দিচ্ছি। তোমার অন্যায় কি মেলি মেলি গন্ধ। আপনার কথার কি ছন্দ। তা তোমার নাম কি? আমার নাম মাধবী। মাধবী আমার শালীর নামে নাম। তাহলে আপনি তো আমার জাম্বু হয়ে গেলেন। শালী আজ তাহলে চলি। তুমি থাকো কোথায়? ওই যে গলা কাটা গলি, যাবেন নাকি জাম্বু? ওখানে আমার নাম ফুলেশ্বরী ফুলি। ফুলি? কর্ণফুলি নদী। কর্ণফুলি নদীর ধারে আমাকেও দেশের বাড়ি আছিল। দেশ ভাগ হইয়া যাওয়ার পর মালুয়ের সাথে লইয়া দেশে আইছিলাম। এ দেশের লোকেরা মন্দিরে পালিশ কইরা পুলিশের চাকরিটা পাইছিলাম। মালুরের সাথে লইয়া আমি কি সুখেই না ছিলাম। স্যার অনেক মানত কইরা তাবি কবিরাজ করিয়া কোনো পোলাপান হওয়ারের চিহ্ন মাত্র আছিল না। যখন হওয়ানের সময় আইল, মালু আমার ব্যাখ্যায় আইল। আমি ওই মালুর জন্য কত কাঁদলাম। মালু গো, ও মালু।
কোন সেই মাল্লুটা দাও দেখি, মানে ওই টেহাটা টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা। আজ কিছু ছাড়ো, ওরে তোমার মাস্কা বড়ির বন্দোবস্ত করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন এই টাকাটা রাখেন, পরে আমি আপনার মাছ খাবারের ব্যবস্থা করে দেবো আমার মালিককে বলে। হ্যাঁ হ্যাঁ বলবা আমি সেই ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত। 200 বছর আগে এই থানায় পোস্টিং ছিলাম, আবার 7 বছর পরেও এই থানাতেই ফিরে আছি। এবার মা হাতেরটা দিয়ে দাও। কি দেবো স্যার? আজ একটাও বৌনি হয়নি, আজ তো বৌনির দিন। কমসে কম 1 প্যাকেট সিগারেট। এই নিন স্যার। সিগারেটের ভেতরে বিড়ি। কি বুঝলা? কিছু বুঝলে না তো? তাহলে শোনো, এবার থেকে যখন সিগারেট প্যাকেট দিবে না, তখন এর ভিতরে একটা কমসে কম বড় দেখে মাল্লু ভরে দেবে। এটাই হলো কি এই সারা পশ্চিম বাংলার ঘুষ দেওয়ানের আধুনিক সিস্টেম, বুঝলা? বুঝেছিলাম, সেই জন্যই তো শিক্ষার লাশটাকে ওই নর্দমায় ফেলে দিয়ে আজ আমি অশিক্ষিত সেজে বসে আছি। এটা গৃহস্থর বাড়ি নয়, এটা হোটেল। ছি 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 ছি। তুমি কি জানো নিগা, আজকাল ছেলে পুলে যা সব হচ্ছে সবই ওই গৃহস্থ বাড়ির বাইরে গো। তোমরা? জানি গো জানি, এটা হোটেল, তবু কান্না শুনে ছুটে এলাম কিনা, ভাবলাম এবার থেকে বোধহয় হোটেলে ছেলে হওয়া চালু হলো। দেনা ওই ছোটটার হাতে 2 কেজি চুরি পরিয়ে দেনালো। কি আমি চুরি করবো? হ্যাঁ মা বলে, তুমি একা পড়বে কেন গো? তুমি একা পড়বে কেন? পড়ে তো বসে আছে লো। কারা বসে আছে? এ দেশের বেটা ছেলেরা গো, বেটা ছেলেরা। বেটা ছেলেরা? হ্যাঁ, সব মেয়ে ছেলে হয়ে বসে আছে গো, মেয়ে ছেলে হয়ে বসে আছে। স্যার, আমাদের চিন্তা তো দেরি হলো কেন পার্থ? আমি অনেক আগেই চিনতে পেরেছিলাম স্যার, কিন্তু হোটেলে বিভিন্ন কাস্টমার থাকায়। বুঝেছি। এখন যে জন্য আমরা এই হোটেলে এসেছি সেটা আমাকে দিয়ে দাও। এই নিন স্যার। এই হোটেলে কি কি হয় সব লেখা আছে তো? হ্যাঁ স্যার। ঝিলিক তোমাকে সব কথা বলেছে তো? হ্যাঁ স্যার, ঝিলিক দিদিমণির কথা মতো আমি এই হোটেলে কি কি হয় সব লিখে রেখেছি। বিপ্লবের ছেলে সংগ্রাম ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ স্যার। তুমি আর তোমার স্ত্রী চাঁপার সাহায্য না পেলে আমরা এত দূর এগুতে পারতাম না। 8 বছর অক্লান্ত পরিশ্রম করে যেমন বিপ্লব বাবুর সন্তানকে তোমরা মানুষ করে চলেছো, তেমনি ঘটনাটা গোপনও রেখেছো। স্যার, তবু তোমাকে সাবধান করে দিচ্ছি পার্থ, 8 বছর ধরে যে ঘটনা চাপা আছে সেই ঘটনা যেন আজও চাপাই থাকে। কারণ আমরা জানতে পেরেছি বিপ্লব বাবুর সন্তান যে চুরি হয়ে গেছে, এ কথা তিনি বিশ্বাস করেন না। কে যেন আসছিল, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। কে হালাগা, কে হালা, খোকা হালা না, খোকে হালাগা। বিপ্লব বাবুর সন্তান সংগ্রামকে 8 বছর ধরে করে পিঠে করে মানুষ করছে আমার স্ত্রী চাপা। কিন্তু একদিন তো সেই সংগ্রামকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে। সন্তান হারা আমাদের বুক তখন শূন্য হয়ে যাবে, শূন্য। আমার মদের গ্লাসটা যে শূন্য হয়ে গেছে, আপনার হোটেলের কর্মচারী লক্ষ্য রাখেনি কেন ম্যানেজার বাবু? কি স্যার, আপনি কি এখনো হোটেলের টেবিলে বসে মদ খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছিলাম, কেন খাবো না? 8 বছর আগে সন্তান হারিয়ে গিয়ে আমার যে বুকটা শূন্য হয়ে গেছে, তাই তো এই মদকে আমি আমার সেই শূন্য বুকটা পূর্ণ করতে চাই। মদ চাই, মদ। আপনি আর মদ খাবেন না? জ্ঞান দিচ্ছে দেশপ্রিয় রায়চৌধুরীর মতো তুমিও আমাকে জ্ঞান দিচ্ছ, কিন্তু না, তোমার কথা আমি বিশ্বাস করি না। দেশপ্রিয় রায়চৌধুরী বিশ্বব্যাপী যার চোরাচালানির কারবার, তার বাড়ি থেকে আমার সন্তান চুরি হয়ে গেছে। না 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 না, এ কথা আমি বিশ্বাস করি না। হয় তাকে ওরা কোথাও লুকিয়ে রেখেছে, না হলে তাকে তারা মেরে ফেলেছে। কিন্তু খুব সাবধান,
খুব সাবধান থেকো প্রিয় রায়চৌধুরী। আমার আর আলপনার জীবনটা তুমি যেভাবে নষ্ট করে দিয়েছো সেভাবে নষ্ট করতে পারবে না আমার ভাই স্বাধীন আর তার স্ত্রী ঝিলিকের জীবনটা। কারণ 8 বছর আগে বিয়ে করে রেখে যাওয়া বউ নিয়ে স্বাধীন আসছে ওই রায়চৌধুরী বাড়িতে। আনন্দের কলরব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুশির জোয়ারে ভাসছে। স্বাধীন কিছুক্ষণের মধ্যে বউ নিয়ে বাড়ি চলে আসবে। বাড়ি হাতে লোক মেন গেটে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিপ্লবকে দেখতে পাচ্ছি না কেন? বিপ্লব, বিপ্লব! হাজির বেগম সাহেবা। তুমি কোথায় ছিলে? আলপনার ঘরে। কেন? আমার ঘরের দরজা কি বন্ধ ছিল? কিছুক্ষণ তুমি শুতে পারতে না? বিশ্রাম নিতে পারতে না কিছুক্ষণ? যখনই শুয়েছি আমি তোমার খাটে তখনই মনে হয় আমি যেন শুয়ে আছি ধান কাটা মাটি ফাটা ধুধু করা এক মাঠে। আর বড় বইনের বিছানায় বুঝি ছাড়ানো আছে যৌবন মাখানো ফুলের বাগান। পিয়ালি, তোমার মুখটা কালো হয়ে গেছে, এক পো সাবান দিয়ে এসো, সাবান। এই যে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আলপনার ভাই অঞ্জনের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। এবারে কোনো খাবার তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কেন দেওয়া হবে? তোমার প্রথম পক্ষের সম্বন্ধে কি ভদ্র? আমার দ্বিতীয় পক্ষের সম্বন্ধী তোমার ওই দাদার মতো ছোট লোক নয়। হঠাৎ তুমি প্রশান্ত সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে না। তুমি কি ভুলে গেছো সে আমার স্বামী? প্রগতি, তোর স্বামী হলেও আমার কাছে সে একটা আসামি। এই কথা কে শিখে দিয়েছে? ওই আলপনা কানি? পিয়ালি, ওই হেয়ালি মার্কা খেয়ালি যৌবন যতই তুমি আমার জীবনে জ্বালাতে চাও না কেন দেওয়ালির আলো, একটা কথা মনে রেখো, তোমাদের বিচারে আলপনা ছোট লোকের মেয়ে, আলপনা কানি, কিন্তু সে আমার জীবনের 16 আনি। আর তুমি আমার কাছে একটা মাত্র নকল দুয়ানি। প্রভুতি, তুমি নিজের কানে তোমার দাদার কথাগুলো শুনতে পেলে তো? বর্তার মতো ছোট লোক আমি জীবনে দেখিনি। কি হয়েছে? কি হয়েছে প্রগতি? কার সঙ্গে কি হয়েছে? বর্তার মতো ছোট লোক আমি দেখিনি। প্রগতি, দাদা, আজই আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবো আমি কি সেই কানি বউটার মতো এই বাড়ির ছি? হ্যাঁ, কি গো 2 নম্বর বড় বৌদি, তুমি হলে গিয়ে এই রায়চৌধুরী বাড়ির পিওর গাওয়া ঘি। তাই তো বড় দাদা বাবু সোজা আঙুলে ঘি তুলতে পারেনি। কি করে তুলবে? তোমার এই দাদাজি আগের মতো ভালোবাসছে সেই কানি হারামজাদিকে। খবরদার পিয়ালি, আজকের এই আনন্দের দিনে তুমি আমার বড় বৌমাকে কানি বলে অপমান করবে না। বড় বৌমা, বড় বৌমা। আমাকে কে ডাকছে? আমি বড় বৌমা, তোমার শ্বশুর। আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল। এ কি বড় বৌমা, আজকের দিনে তোমার পরনে ছেঁড়া শাড়ি? এই ছেঁড়া শাড়ি আমার জীবনে সুখ শাড়ি বাবা। প্রগতি, পিয়ালি, তোমরা কি আমার বোবা করে দেবে? বোবা? হ্যাঁ, তোমরা আজকে এই আনন্দের দিনে তোমরা তো ভালো ভালো শাড়ি পরে ফুল পরির মতো উড়ে উড়ে বেড়াচ্ছ, কিন্তু আমার বড় বৌমার এই দুর্দশা কেন? তার কি ভালো করে সেজে গুজে থাকার ইচ্ছা করে না? না বাবা, না, আর আমার আনন্দ করতে ইচ্ছে করে না। আমার সন্তান চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার যে সব আনন্দ হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি এতদিন তোমাকে চিনতে পারিনি। বিষয় আর বিষের মোহে আমি এতদিন অন্ধ হয়েছিলাম। তাই ঠিক করেছি ওই কুমারী পুজো করে আমি আমার জীবনটা ধন্য করে নেব। এই তুমি তোমার ভাই অঞ্জনকে ডাকো। ডাকছি বাবা। হ্যাঁ, আমি শুনেছি এইসব শয়তানিরা তার নাকি জল খাবারের ব্যবস্থা পর্যন্ত করেনি। যাও, একটা কথা তুমি মনে রাখবে, তোমার অনেক আগে এই মেয়েটা এ বাড়ির বউ হয়ে এসেছে। এই কথাটা মাথায় রেখে ভালো ভালো জল খাবার সাজিয়ে নিজের হাতে নিয়ে আসবে। যাও, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ,
আর প্রগতি তুই এক গ্লাস জল নিয়ে আসবি যা। ঠিক আছে। হ্যাঁ যা। এই চাঁদু, হ্যাঁ ও এই সময় আবার দেখ না লোডশেডিং হয়ে গেল। তুই এক কাজ কর, তুই ভেতরে যা, একটা তাল পাতার পাখা নিয়ে আসবি। হ্যাঁ ওই সেই কুটুমের ছেলেটাকে বসিয়ে হাওয়া করবি, হাওয়া। যাই বাবু। প্রশান্ত, তুমি এক কাজ করো, বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আমাকে তুমি ক্ষমা করো বড় বৌদি। হ্যাঁ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কাঁদছে শ্বশুর মশাই, কাঁদছে ঠাকুর জামাইও কাঁদছে, দুজনের চোখে বইছে আজ চোখের জলে অনুশোচনার নদীর। তবে কি সত্যি তুমি আজ আমার দুঃখের দিন শেষ করে দিলে বিধি? বড় বৌমা, বাবা তুমি তোমার ভাইকে ডাকো। ডাকছি বাবা, ডাকছি। অঞ্জন, অঞ্জন, আমাকে ডাকছিস দিদি? হ্যাঁ ভাই, আয় আয় ভাই আয়। এসো এসো এসো। আরে 7 বছর আগে তোমাকে আমরা কত অপমান করেছি, তুমি কিছু মনে করো না ভাই। না 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 না, আমি কিছু মনে করি না। আপনারা গুরুজন লোক, আপনাদের মধ্যে রাগ করে কি থাকতে পারি? হ্যাঁ থাক থাক থাক, বসো বাবা বসো। এইগুলো আবার কি নিয়ে এসেছো গো? এগুলো আবার কি নিয়ে এসেছো? সামান্য উপহার। স্বাধীন বাবু আজকে বউ নিয়ে বাড়ি ফিরছেন তো, তাই ছোটির জন্য একটা শাড়ি আর স্বাধীন বাবুর জন্য একটা ধুতি। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি স্বপ্ন দেখছিস না তোর? ওরা আজকে আমাকে অপমান করবে না তো? না ভাই না, আমার মনে হয় ভগবান ওদের সুমতি দিয়েছে। কিন্তু এ তোর কি চেহারা হয়েছে? কেন হয়েছে বল না, কেন হয়েছে? তোর কথা ভেবে রে দিদি, তোর কথা ভেবে। কিন্তু পিয়ালি এগুলো স্টল খাবার নিয়ে এলো না কেন? আনছে আনছে, ভালো ভালো খাবার, ভালো করে সাজাবে তবেই তো নিয়ে আসবে। খাবারটা নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল ভাই, তুমি বসো, কিছু মনে করো না। আরে দাঁড়ো দাঁড়াও, কি করে খাবে? আরে দাঁড়া, কি করে খাবে? খাবারের থালা থেকে ঢাকাটা সরাসরি তোলা। আমি সরি। ওই বড় লোকের হাসি চলতনকে তোর কোনোদিন কান্না শোনা যাবে না, কোনোদিন ভোলা যাবে না ওদের অপরাধের অঙ্গ। তাই তো এই বাবু বিবিদের খাবারের থালা নিয়ে আমি মাথায় নিয়ে মরে যাচ্ছি। 75 শেষ ভাগে দাঁড়িয়ে এই মানুষের জন্য আমি একটা গান নিয়ে যাই। 75 বছর আমার লিখে রাখো যজনা এদেশের জল খাবার হলো দুটো, এদেশের গরিবের খাদ্য হলো চাল, এদেশের গরিবের জল খাবার হলো দুটো, এদেশের গরিবের খাদ্য হলো চাল। মরে যা মরে যা মরে যা, না হলে
মালা কোন ঠাকুর জায়গা পিছনে কত মালা মালা মানুষ মানুষকে দেখা কলা এসো ঝিলিক পরিচয় করে দিই ইনি হচ্ছেন আমার জামাই বাবু এই আমার দিদি আর এই আমার বড় বৌদি আর ওটা বাপ এই আমার বাপি এই স্বাধীন কথা বলছে না কেন রে বোবা নাকি বোবা এই ঝিলিক কি হলো কি এইভাবে নষ্টামি করে তুমি আমার মান সম্মান সব ধুলোয় লিখিয়ে দিলে আমার লজ্জা লাগছে লজ্জা তুমি যখন আমার লজ্জার ঘোমটাটা খুলে দিলে তখন বলি শোনো আমি এদেশের হাজার বছরের লজ্জার ঘোমটা মাথায় তুলে নিয়ে তোমাদের সকলকে পরীক্ষা করছিলাম আর সেই পরীক্ষায় আমি পাস তোমরা সকলে ফেল তাই চিৎকার করে বলছি নরকের ছবি নরক এই যে শ্বশুর মশাই কামুক সামনে কথা বলবেন দেখি মুখটা একবার দেখি ইস্কাপনের গোলা তুমি তো ছেলেটানের সাথী আর তুমি হলে রুইতনের গোলা আর নরদিনী তোমাকে দেখে মনে হচ্ছে ইস্তাপ কাপড় করা রঙের 14 আর স্বাধীন তুমি হলে কি এই রায় চৌধুরী বাড়ির সবকটা দাসের মধ্যে একটা মাত্র জোকার আজ থর করে কেঁপে উঠেছে রায় চৌধুরী বাড়ির তাসের ঘর বড়দা ওরা আপনার সাথে আমার পরিচয় না করে দিলেও আমি আপনাকে চিনি বড়দি তোমার কথা আমি অনেক শুনেছি বড়দি অনেক শুনেছি তাই তোমাকে আমি বলছি তোমাদের আর ভয় করার কোনো কারণ নেই কারণ এই বাড়িতে এসে গেছে রঙের বিবি এই তো সবে শুরু হাই স্বাধীন মাই ডার্লিং পিয়াদু
ধুলিসাৎ হয়ে গেল এই রায় চৌধুরী বাড়ির ঝিলিক, রায় চৌধুরী বাড়ি ব্যভিচার তোমার মাথা থেকে ঘোমটা খুলে নিয়ে তোমাকে আবার লজ্জাহীনা করেছিল। আমি তোমাকে আবার লজ্জাবতী হওয়ার জন্য এই লজ্জা বস্তুটা তোমার হাতে তুলে দিলাম। রায় চৌধুরী বাড়ির তাসের চরিত্রে কি লজ্জা, কি লজ্জা। লজ্জা লজ্জা লজ্জা। আমার ডান হাতে বাংলাদেশের বিদ্রোহিণী লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা, আর আমার বাঁ হাতে এদেশের যুব সমাজের পুরুষত্বহীনতার লজ্জা। আমরা যদি 1995 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে মহাকাব্যের যুগের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো সীতার বনবাসের লজ্জা, তার অগ্নি পরীক্ষার লজ্জা, মহাভারতের পাতায় পাতায় দ্রৌপদীর বস্ত্রহরণের লজ্জা। না, লজ্জা এখানে শেষ নয়, এরপর শুরু হবে ঐতিহাসিক লজ্জা। অজাতশত্রু কর্তৃক তার পিতা বিম্বিসারকে হত্যার লজ্জা। তাজমহল হলো ভারত সম্রাট শাহজাহানের মহব্বতের লজ্জা। লজ্জার দড়ি ধরে লজ্জা মাপতে মাপতে আমরা যদি কোনোদিন পলাশী রামবাগানে গিয়ে পৌঁছাই তাহলে দেখতে পাবো সিরাজদৌলার লজ্জা। সেই লজ্জিত লজ্জার খুঁটি তারপরও পোতা হয়েছিল 1947 সালে 14ই আগস্ট রাত্রি 12টায় এদেশের মাটিতে। তারপর আমরা পেলাম ভারত ভাগের লজ্জা। লজ্জা রে, তোর সজ্জা কত দুঃখ ফেলে নিব। তোর মাথার বালিশটা সাম্প্রদায়িকতা তুয়ালে দিয়ে থাকা, তোর পাশ বালিশটা পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত লম্বা, তোর বিছানার চাদর সারা ভারতবর্ষের মাটিতে পাতা। তাই গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামমোহন, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, এমনকি ডক্টর বিধানচন্দ্র রায় যদি বেঁচে থাকতেন তাহলে তারা চিৎকার করে বলতেন লজ্জা তো পেতেই হবে, কারণ এ হলো স্বাধীনতার লজ্জা, এই লজ্জা 76 বছরের লজ্জা। তাই লজ্জাহীনা করে ঝিলিককে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন মাননীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। কিন্তু কারণটা কি? না 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 না, কারণ এখন বলা যাবে না, কারণ বলতে বারণ। এই যা, এতক্ষণ আমি লজ্জার কথা বলতে বলতে লজ্জাহীনের মতো নাটকের বাইরে চলে গিয়েছিলাম। তাই আবার আমি মূল কাহিনীতে ফিরে আসছি। কে হালাগা, কি হালা, না কি হালা, পার্থ, আসুন স্যার। না, এখন আমি স্যার নই, দেখতে পাচ্ছ না আমার পরনে শাড়ি, হাতে চুড়ি। এখন আমি অর্ধেকটা নারী বা অর্ধেকটা পুরুষ। আমি কেন তোমার কাছে এসেছি জানো? কেন স্যার? একটা কথা জানাতে। কি কথা? বিপ্লব বাবুর ছেলে সংগ্রামকে এবার তোমার মায়া ত্যাগ করতে হবে। না স্যার। হ্যাঁ, সংগ্রাম সেই পাপ পুরিতে গিয়ে কি করবে স্যার? শ্রমিকের কাজ করবে, বাচ্চা চাকরের কাজ করবে, সকলে চোখে তোমাকে বিষয় জানাতে। তুমি নিজে নিজে তৈরি হয়ে থেকো। আমি এখন চলি। কে হালাগা, কি হালা, খোকা হলো না খোকে হালাগা। না না না, আমি সংগ্রামকে কিছুতেই ছাড়তে পারবো না। চাপা যে তাকে 8 বছর ধরে লালন পালন করে বড় করে তুলেছে, সে যে চাপা মনে মনে তার মা হয়ে গেছে। না 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 না, এ হতে পারে না। কিন্তু আমি বাড়ি ফিরে গিয়ে দেখবো সংগ্রামকে বুকে নিয়ে আমার স্ত্রী চাপা পরিপূর্ণ শান্তিতে ঘুমাচ্ছে। আমি সেই দৃশ্য দেখে কি করে বলবো, চাপা তোমার বুক থেকে সংগ্রামকে আমি কেড়ে নিয়ে যেতে এসেছি, ওকে তুমি ঘুম থেকে তুলে দাও। না 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 না, আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। কিন্তু বলতে যে আমাকে হবেই, কারণ সংগ্রাম যে হতভাগিনী অন্ধ একমাত্র অবলম্বন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো চাপা, সংগ্রাম তোমার ছেলে নয়, ওকে আমি তোমার বুক থেকে কেড়ে নিয়ে যেতে থাকি। তুমি ওকে ঘুম থেকে তুলে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, ওকে দিয়ে যুদ্ধ করতে দাও, ওকে দিয়ে যুদ্ধ।
আর রঙের বিধি। দিদি, জামাইবাবু, এমনকি পিয়ালির বৌদির মুখে একটাই কথা, আমার বউ ঝিলিক নাকি রঙের বিধি। আজ আমি বাবাকে জিজ্ঞাসা করব, কেন এবারে সকলে আমার বউ ঝিলিককে রঙের বিবি বলে ইনসাল্ট করবে? কেন কেন কেন? রঙের বিবি বলবে না তো কি বলবে? দেবী অন্নপূর্ণা না দেবী সরস্বতী? বাবা, আমার বউ দেবী অন্নপূর্ণাও নয় আর সরস্বতীও নয়, সে একটা প্রতিবাদিনী মেয়ে। সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। ওর প্রতিবাদ করে আমি ঘুচিয়ে দেবো না স্বাধীন, তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি ঘুচিয়ে দেবো। সে এখনো দেশপ্রিয় রায় চৌধুরীকে চিনতে পারেনি। চিনেছে, সে তোমাকে ভালোভাবে চিনেছে, আর সেই সঙ্গে আমাকেও চিনে দিয়েছে। এ বাড়ির সকলের বাজে কথা বলে স্বাধীন, অতি বড় বাজে কথা বললে। ছি 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 ছি। কি মহামান্য ভগ্নিপতি, আজ আবার আমার কাছে লাভ ক্ষতির হিসাব দিতে এসেছেন? 8 বছর ধরে বিলেতে লেখাপড়া শিখে আজ আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, তাই বারবার তোমাদের আর করে চালাকি আমি মেনে নেব না। বলিনি, এখন আসল কথাটা আমি বলিনি। কি তোর আসল কথা? এবার থেকে আমাদের বিজনেসের সমস্ত হিসাবপত্র আমি নিজের হাতে তুলে নেব। হ্যাঁ করি, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ প্রশান্তর উপর রয়েছে আমার সম্পূর্ণ বিশ্বাস। যাদের শেষ নিশ্চয় ত্যাগ করার সময় এসে গেছে, তাদের আবার বিশ্বাস। তুমি কার উপর প্রতিশোধ নিতে চাইছো স্বাধীন? আসুন আসুন দেবী পরগাছা, আসুন। কি পিয়ালি পরগাছা? গাছের ওপর গাছ জন্মালে তাকে তো পরগাছাই বলে। তাই আমার হিসাবে এক স্ত্রী বর্তমান থাকতে আর এক স্ত্রী এলে তাকে বলা উচিত পরগাছা বউ। আজ তোর মুখে এই কথা শুনলাম? হ্যাঁ, আমি তো পরের মেয়ে, আর আমার ওপর এদের তো সম্পূর্ণ অধিকার আছে। এই সমাজে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাইয়ের অধিকার আছে নতুন বইয়ের চরিত্র নিয়ে সমালোচনা করা। তাই বলে তুমি তোমার বাবা বৌদি এমনকি 2 নম্বর বউ এই বোন দিদি যায় সবার উপর তুমি এইভাবে কথা বলবে? না না, আই হেট ইউ স্বাধীন। না, ক্ষমা চেয়ে নাও। বাবা বোন ভগ্নিপতি এমনকি 2 নম্বর বড় বৌদির কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমার পক্ষে তা সম্ভব নয়। মানুষ নয়, তুমি একটা অমানুষ। ছোট বৌমা, বাবা, আমি আপনাদের সকলের কাছে আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি। না না, বিশ্বাস করুন, আপনি ওকে ক্ষমা করুন, বিশ্বাস করুন। ও কি বলে ফেলেছে। আসলে ও খারাপ ছেলে নয়, তোমার চেয়েও খারাপ। না না না, ও কথা বলবেন না, স্বামী মেন্দাজি কানে শোনা মহাপাপ। ছোট বৌমা, বাবা, আপনি তো জ্ঞানবৃদ্ধ। ঠাকুরজি, ঠাকুর জামাই, আপনারা সকলেই তো শুনেছেন যে দক্ষ চোখে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন। এবার হয়তো আমাকেও স্বামী নিন্দা সহ্য করতে না পেরে আমাকেও হয়তো আত্মহত্যা করতে হবে। ওদের সকলকে টাইট করার জন্য আমি মেন লাইন ছেড়ে কট লাইন ধরলাম। এবার দেখা যাক আমার ট্রিক্সে স্টেশন কোন স্টেশনে গিয়ে থামে। নিজে ছোট হয়ে আমাদের সবাইকে ছোট করে গেল। বাপি, ঝিলিক যেমন স্বাধীনকে কবজা করতে পেরেছে, তেমনি তুমি বিপ্লবকে 7 বছর ধরে কবজা করতে পারলে না। প্রগতি, বাকি কথাটা তুই ওদেরকে বুঝিয়ে দে। না না, ভাই বৌদিকার কথা শেখাবো বাবু। তোমাকে বলছি শোনো, ঝিলিক যেমন তার স্বামীর কাছে রঙের বিবি হয়েছে, তোমাকেও তোমার স্বামীর কাছে হতে হবে পটের বিবি। কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে এই ঝিলিকের মতো ডেসপারেট হতে হবে। আর কেমন করে হতে হবে সেটা তোমার দাদার কাছে শিখে না। দাদা, আজ আমি বাপিকে জিজ্ঞাসা করবো, আমি কি ওই কানে বউটার মতো এবারে ঝি? বাধা তোকে লাথি মেরে সরাতে হবে পিয়ালি। শুনলি তো, স্বাধীন সব হিসাব নিজের হাতে রাখবো বলে দিয়ে গেল। এখন ওই 2 ভাই যদি এক হয়ে যায়, আমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। ওই বিপ্লব আসছে, তুই তোর কাজ শুরু করে দে। রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়া চাই। চলি। ঠিক বলেছো দাদা, আজ থেকে আমি আবার নতুন করে শুরু করব। আজ আমি আমার যৌবনের পাপ্পি মেলে দিয়ে বিপ্লবকে দিশেহারা করে দেব।
আজ আমার কাছে বিপ্লবকে ধরা দিতেই হবে। আলপনা, আলপনা, তুমি এখানে একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আমি তোমার কথা ভাবছিলাম আর নিজের মনে কথা বলছিলাম। এ কি পিয়ালি তুমি? কেন গো, আমি কি আলপনা হতে পারি না? তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হয়। আমার কি রূপ নেই, আমার কি যৌবন নেই, আমি কি তোমার স্ত্রী হতে পারি না? স্ত্রী আমি সাবান দিয়ে কাঁচা একটা স্বচ্ছ পোশাক, আর তুমি একটা দামি ইলেকট্রিক স্ত্রী। ভাঙাচোরা ভালোবাসার মিস্ত্রি। কোনোদিন কি তুমি আমার শরীরটা খুলে দেখেছো? ইম্পর্টেন্ট ইম্পালের মতো প্রত্যেকটা পাঁচ চকচক ঝকঝক করছে। তোমার এই পুরনো গাড়ি আলপনা কানির মতো মরচে পড়ে যায়নি। আমি দেরি করো না, সবে এসো এসো। আমার ঘুম পাচ্ছে না। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। আমার প্রেমে স্বর্ণা ধারায়, আমার প্রেমে স্বর্ণা ধারায় ক্লান্তি যাবে ধুয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। সুদার কলস ভরবে যে গো সুদা চাঁদে চুয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে। সুদার কলস ভরবে যে গো সুদা চাঁদে চুয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে। আমার প্রেমে স্বর্ণা ধারায়, আমার প্রেমে স্বর্ণা ধারায় ক্লান্তি যাবে ধুয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে, সোনার কাটি ছুঁয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাটি ছুঁয়ে। না না, তা হয় না, তা কিছুতেই হয় না। কেন হয় না, কেন হতে পারে না? আমার ভালোবাসা স্ত্রী অন্ধ হয়ে পাশের করে কাঁদছে, তার জন্য হয় না। সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তার জন্য হয় না। আর আমি যে দিনের পর দিন রাতের পর রাত উপবাস করে বসে আছি, সেটা কি তোমার নজরে পড়ে না? আমার এই উতাল পাতাল বুকটাতে ভয়ঙ্কর একটা ঝড়ের জন্য অপেক্ষা করে আছে, সেটা বুঝে তুমি দেখতে পাও না? বিপ্লবের চরিত্র অনেকখানি নিচে নেমে গেছে, আর এক ইঞ্চিও নিচে নামবে না, কিছুতেই না, কোনোদিনও না, কোনোদিনও না। নামবে বিপ্লব আমার এই কামনার মহাসাগরে। তোমার এই মনটাকে ডুবুরির মতো নামতেই হবে, না হলে কি করে খুঁজে পাবে আমার যৌবনের মুক্ত? আমি তোমার সন্তানের মা হব, আর সেই সন্তান হবে এই রায় চৌধুরী বিরাট একমাত্র মালিক। আসো খালিকের মতো, চোরের মতো উড়ে উড়ে বেড়াবে। কে? আমি পিয়ালি। বাবা, তুমি কি সত্যিই পারবে না পিয়ালি? তুমি যদি না পারো তাহলে আমি যে হেরে যাব, কারণ ঝিলিককে ঠিক বুঝে উঠতে পারি না। সে একটা সাধারণ মেয়ে নয়, সে একটা কুহেলি। তখন আর হিয়ালির পথে না চলে আমাকে অন্য পথে চলতে হবে বাবা। পুরনো পৃথিবীর পথে ছড়ানো আছে রবীন্দ্রনাথ, বায়ুনির সেলি। পিয়ালিটা কাঁদতে কাঁদতে চলে গেল। স্বাধীনের গায়ে লেগেছে বিদ্যুতের ঝিলিক। প্রশান্তটাও যেন একটু একটু করে আটলান্টিক হয়ে যাচ্ছে। তবে কি কোনো ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে? না, আমি দেশপ্রিয় রায় চৌধুরী
কোনো কিছুতেই ভয় করি না। দরকার হলে ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু 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 বয়স বলার সঙ্গে সঙ্গে আমার মন মেজাজ কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। এই কে আছে? আমার মদ নিয়ে আয়, মদ। আচ্ছা এগিয়ে যা এগিয়ে যা। আমি মদ নিয়ে এসেছি দাদু। দাদু? কে রে কে রে তুই আমাকে দাদু বলে ডাকলি? আপনাদের বাড়ির নতুন চাকর বাবু আপনার ফাই ফরমাস শুনবার জন্যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, খুব ভালো করেছিস রে চাঁদু, খুব ভালো করেছিস রে। আমিও ভাবছিলাম এই বয়সে এরকম একটা কাজের লোক হলে আমার খুব ভালোই হয়। আগে বাবু ঠিক সময় আমি ওকে এখানে নিয়ে এসেছি, তাই না বাবু? হ্যাঁ 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 হ্যাঁ, তোর তো বেশ বুদ্ধি হয়েছে দেখছি রে চাঁদু। হ্যাঁ তোর তো বেশ বুদ্ধি হয়েছে দেখছি। ক্লাস 4 পর্যন্ত পড়ে তুই এত বুদ্ধি ধরিস, অথচ দেখ আমার দুটো ছেলে এত লেখাপড়া শিখো, এ বাবার ভালো বুঝতে পারলো না। আগে বাবু বিদ্যে আমার কম হলে কি হবে? আপনাদের মতন গুণী সজ্জন ব্যক্তিদের সঙ্গে থেকে থেকে না আমার বুদ্ধিটা অনেক বেড়ে গেছে। বলে ঠিক আছে রে, ঠিক আছে, এ মাস থেকে তোর মাইনেটা না হয় একটু বাড়ি দিলাম। বাবু আপনার দয়া সরি। থাক 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 দাদু ভাই থাক। দে তো দে, এবার আমার মদটা দে। আমি যাই। দাঁড়া না, দাঁড়া, তোর নামটা কি? আমার নাম সংগ্রাম। ওরে বাবা, ওটা পুরনির বেটা আমার পথ চলছো। এই এই খবরদার, তুই তোর সংগ্রাম নামটা একদম বলবি না। আজ থেকে তোর নাম সং। যা 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 এখান থেকে যা। আমি আসছি দাদু। এই চুপ কর সরে। দাদু বাবু বলবো। প্রগতি, আপনি ঠিক বলেছেন দিদিমণি, আপনি ঠিক বলেছেন। বাড়ির চাকর হয়ে ওই মুনিবকে দাদু বলা, এসব চাকর বাকরদের একদম প্রশ্রয় দেবে না বাপি। ওদের প্রশ্রয় দিলে ওরা মাথায় উঠে বসবে। এই শোন, বাপির কাজ হয়ে গেলে আমার কাছে আসবি। এ বাড়িতে থাকতে হলে আমি তোকে শিখিয়ে দেব কার কথা শুনবি আর কার কথা শুনবি না। বাবু না 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 না, ওরে বাবু নয়, বাবু নয়, বাবু নয়। তুই সবার সামনে আমাকে বাবু বলে ডাকবি আর সবার আড়ালে ডাকবি কি বলে? দাদু বলে। তাহলে তো এখানে আমার মামা ছাড়া কেউ নেই। তোমাকে একবার দাদু বলে ডাকবো? ডাক না, ডাক না দাদু ভাই, ডাক না। দাদু, দাদু ভাই, দাদু ভাই। তুই আমার বুকটা জুড়িয়ে দিলি রে দাদু ভাই, তুই আমার বুকটা জুড়িয়ে দিলি। বাবু, আপনার নাতিটা যদি চুরি না হয়ে যেত তাহলে সে ঠিক এত বড়টাই হতো। ভাবতে পারি না, কিছুতেই ভাবতে পারি না, সে কথা আমি কিছুতেই ভাবতে পারি না। শয়তান যে সভ্য রায় চৌধুরীর মাথার ভেতরে, তাহলে কি একটু একটু করে মানুষের জন্ম নিচ্ছে। তাই চল দাদু ভাই, তাই চল। আমি জানি না তুই আমার কোন জন্ম জন্মান্তরের পুণ্য ফলে আমার হাত দুটো ধরে তুই ওই বৈতরণী পার করে দিচ্ছিস দাদু ভাই। আমি তোমার নাতির মতো গো দাদু। এসো না এসো, তোমার ভয় কি? তাই চল দাদু ভাই, তাই চল। আই বৈতরণীর পথে যেতে যেতে তোকে আরো কিছু কথা বলবো রে দাদু ভাই। কি বলবে দাদু ভাই? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক ওই পাহাড় দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই পৌঁছে যাবো, ঠিক পৌঁছে যাবো।
এ কি মায়াবী দৃশ্য দেখলাম আমি। এই সংসারের মায়াবী দৃশ্য দেখে দেখে আমার বুকে ঝাঁপিয়ে ঘুমিয়ে থাকা সেই কাল নগরীটা আস্তে আস্তে মাথা নামাতে চাইছে। আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধের কথা ভুলে যাচ্ছি। না না, আমি তো হতে দেবো না। নাভিটাকে আবার জাগিয়ে তুলতে হবে, জাগিয়ে তুলতেই হবে। ওই তো স্বাধীন আসছে, এবার স্বাধীনকে দিয়ে একটা একটা করে সব কাজ আমাকে গুছিয়ে নিতে হবে। আর গুছিয়ে নেবো বলি তো, স্বাধীনকে আমি বিয়ে করে বিয়ে খেলা খেলেছি। আগে নিয়ে খেলা খেলেছিলে, পরে বলবো। এখন তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বড়দিন ঘরে নিয়ে যাচ্ছি। বড়দি, একবার ঘরের বারান্দা বেরিয়ে এসে দেখো তোমার ঘরের বারান্দায় কে এসেছে। কাকে নিয়ে এসেছিস রে ঝিলিক? তোমার দেওর স্বাধীন। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। কেন চলে যাচ্ছ? কেন তুমি মন্দির দুয়ারে এসে প্রতিমা দর্শন না করে চলে যাবে স্বাধীন? সে কথা তোমায় আমি পরে বলবো। না, পরে নয়, তোমাকে এখনই বলতে হবে। কেন কেন তোমাকে জবাব দিতে হবে? কেন তুমি বড়দির সাথে কথা বলো না? কাকে দেখলে কেন তুমি মুখ ফিরিয়ে থাকো? ছেলে, আজ আমার উত্তর দেওয়ার মতো বুক নেই ছেলে। আমি যে এতদিন বাবা বোন ভগ্নিপতির হাতের খেলার পুতুল হয়েছিলাম, তাই যাদের কথা শুনে আমি আমার বড় বৌদিকে ঘৃণা করে নানাভাবে যন্ত্রণা দিয়েছি, আজ তার সামনে আমার দাঁড়াবার সাহস নেই ছেলে। বৌদি, বৌদি, তুমি আমার ক্ষমা করো বৌদি। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি তোমার ওপর যে দুর্ব্যবহার করেছি, তুমি আমায় ক্ষমা করে সে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও বৌদি। না না, অমন করে নয় ভাই, ওঠো, আমার পাশে এসে দাঁড়াও। ভাই যেমন দিদির পাশে এসে দাঁড়ায়, সন্তান যেমন মায়ের কাছে এসে দাঁড়ায়, ঠিক তেমনি করে তুমি আমার পাশে এসে দাঁড়াও। বৌদি, বৌদি, তুমি মানাবি নয় বৌদি, তুমি দেবী। এই তো দেবী পুজোর বোধন শুরু হয়ে গেছে, এবার দেবতা পুজোর পালা। কিং কর্তব্য বিমু, ঘুমিয়ে থাকা দেবতাকে জাগিয়ে তুলতে হবে। আমি শুরু করে দিয়েছি আমার প্রতিশোধের খেলা। বর্দা, বর্দা, বর্দা। কে ডাকে, কে ডাকে এমন মিষ্টি মধুর সুরে বাড়িতে আমাকে বর্দা বর্দা বলে কে ডাকে? আমি বর্দা, আপনার ছোট ভাইয়ের স্ত্রী। দেখি দেখি, তোমাকে একবার ভালো করে দেখি। তার আগে আপনি ওই দিকে চেয়ে দেখুন বর্দা। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদা, স্বপ্ন নয়, এ সত্যি। আমি বৌদির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার পাপের অর্ধেকটা প্রায়শ্চিত্ত করেছি। এবার তুমি আমায় ক্ষমা করে আমার এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দাও দাদা, মুক্তি দাও। ভাই, দাদা, ভাই, দাদা, ভাই, ভাই। আলপনা বিপ্লব আজ স্বাধীনতা পেয়ে গেছে, আলপনা বিপ্লব স্বাধীনতা পেয়ে গেছে। সে আজ কাউকে ভয় করে না। তুমি আর কাউকে ভয় করবে না। এ বাড়ির কারো কোনো অত্যাচার তুমি মুখ বুঝে সহ্য করবে না দাদা। মনে রাখবে আজ থেকে আমার তোমার। আমি আছি ডান পাশে, আর আমি থাকবো বাঁ পাশে। কিন্তু তবু যে আমার ভয় করছে না ঝিলিক। না, ভয় করলে চলবে না। আজ থেকে আপনার দুজনকেই ভয়কে জয় করতে হবে। কি করে জয় করবো রে ঝিলিক? আমার সন্তান চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার বুকটা যে ভেঙে গেছে রে ঝিলিক, বুকটা আমার ভেঙে গেছে। সন্তানটা বেঁচে থাকলে আজ তার বয়স তো 8 আমরা যে তাকে আজও ভুলতে পারছি না, আমরা যে ভুলতে পারি না, আমরা যে তাকে আজও ভুলতে পারছি না। আমি জানি অনেক দিন ধরে আপনারা অনেক কেঁদেছেন, কিন্তু আপনারা কান্না বন্ধ করে আমার একটা কথা ভালো করে শুনুন। কি হবে তোমার কথা শুনে? তোমার কথা শুনলে কি আলপনা তার চোখটা ফিরে পাবে? তোমার কথা শুনলে কি আমার হারিয়ে যাওয়া সন্তানকে আবার আমরা ফিরে পাবো? তোমার কথা শুনলে কি আমার ফেলে আসা সোনালী স্বপ্নের দিনগুলো আমি আবার ফিরে পাবো? আপনি কার উপর অভিমান করে এতদিন ঘুমিয়েছিলেন? আপনি জাগুন বর্দা, আপনি জাগুন। আপনারা সুবুদ্ধি সম্পন্ন পুরুষেরা আজ যদি অপমানিতা লাঞ্ছিতা মেয়েদের পাশে এসে না দাঁড়ান, তাহলে কি করে সম্ভব হবে নারীর মুক্তি? আর নারী যদি আলোর স্বাদ না পায়, তাহলে এদেশের বুকে কি করে জন্মাবে
বিদ্যাসাগর, রামমোহন, নজরুলের মতো মহামানবের দল। আলপনা, আলপনা, ঝিলিক আজ আমাকে কি কথা শুনিয়ে গেল আলপনা। ওর বুকে নারী জাগরণের কথা শুনে এই ঘুমন্ত বিপ্লবের বুকে জেগে উঠেছে ওই সংগ্রামের পদধ্বনি। তুমি বাঁচবো আলপনা, আমি নতুন করে বাঁচবো, আমি বাঁচবো, তোমাকে বাঁচাবো। আমি আর স্বাধীন দুই ভাই মিলে ওই ঝিলিককে সাথে নিয়ে এই রাত্রির বুক চিরে নিয়ে আসবো একটা ফুটন্ত সকাল, একটা ফুটন্ত সকাল, একটা ফুটন্ত সকাল।